জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন কার্যক্রম চলাকালে চলমান ক্লাস অনলাইন ক্লাসে রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই প্রোগ্রামে আমি নিজেকে সংযুক্ত রাখতে পেরে আনন্দিত। সকলকেই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকে পদার্থবিজ্ঞান তৃতীয় বর্ষে গাণিতিক পদার্থের উপরে প্রথম ক্লাস উপস্থাপন করছি। আমি ডক্টর এইচ.এম. আলিউল্লাহ, সহযোগী অধ্যাপক, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। ম্যাথমেটিক্যাল ফিজিক্স আমরা জানি এটা বিজ্ঞানের একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। তো এখানে আমি প্রথমেই গাণিতিক পদার্থবিজ্ঞানের নম্বর বন্টন সম্পর্কে একটু বলবো। অন্যান্য বিষয় নেই, এই বিষয়েরও মোট নাম্বার 100, যার 80 নাম্বার রিটেন হবে এবং 20 নাম্বার ইন কোর্স থাকবে। এই কোর্সে মোট অধ্যায় আছে 5টা, কিন্তু প্রতিটি অধ্যায়ের মধ্যে আবার সাব পয়েন্টে অনেক চ্যাপ্টার আছে। তো আমরা এভারেজ যদি প্রতিটি অধ্যায়ে 3টা করে কোশ্চেন নেই, 3টা করে আমরা লেকচার দেই, তাহলে টোটাল 15টা ক্লাসে সিলেবাসের পুরো অংশটার উপরে একটা ধারণা দেয়া যাবে। আমি সেভাবেই আগাবো। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন 1 মার্কের কোশ্চেন হবে 10টা, 3 মার্কের 4 মার্কের কোশ্চেন আছে 5টা এবং 10 মার্কের কোশ্চেন আছে 5টা। সর্বমোট 80 নাম্বারের রিটেন পরীক্ষা হবে। তো প্রথমেই আজকের আমি আমাদের পাঠ্যসূচি পরিচয় করিয়ে দেব। প্রথমেই আমি পাঠ্যসূচির সাথে পরিচয় করিয়ে দেব যে আজকে ফার্স্ট চ্যাপ্টারের কমপ্লেক্স ভেরিয়েবল, তার মধ্যে সিলেবাসযুক্ত যে অংশগুলো আছে কমপ্লেক্স নাম্বার, হারমোনিক ফাংশন, অ্যানালাইটিক ফাংশন, ফাংশন অফ সিঙ্গুলার পয়েন্ট, কোচিস থিওরাম, টেলর থিওরাম, অয়েলার থিওরাম। আমি ক্লাস পড়ানোর ক্ষেত্রে মূলত 2টো বই এবং আমার হ্যান্ড নোটকে ব্যবহার করেছি। তো আমি ইংলিশ ভার্সনের একটা বই, বিডি গুপ্তার, একদম অত্যন্ত জনপ্রিয় একটা বই এবং খুব পুরাতন বই, বিডি গুপ্তার ম্যাথমেটিক্যাল ফিজিক্স। আর বাংলা মাধ্যম থেকেও, যেহেতু আমরা বাংলা মাধ্যমে ক্লাস নিয়ে থাকি, পরীক্ষা নিয়ে থাকি, তোমরা অংশগ্রহণ করে থাকো, সেজন্য বাংলা মাধ্যমেরও একটা ম্যাথমেটিক্যাল ফিজিক্স শেয়ার করলাম, আমি এই বইটারও হেল্প নিয়েছি। আশা করি তোমাদের এই বই দুটো সহ আমাদের ক্লাস অনুসরণ করলে তোমরা লাভবান হবে। তো আমি কমপ্লেক্স নাম্বারের আগেই, আমাদের কমপ্লেক্স নাম্বারে গিয়ে ফাংশনের কথা আসবে, পরবর্তীতে একাধিকবার ফাংশনের কথা আসবে, সেজন্য আমি শুরুতে তোমাদেরকে ফাংশন বা অপেক্ষক নিয়ে কিছু কথা বলবো। আসলে ফাংশন হলো দুটো ভেরিয়েবলের মাঝখানে একটা ইকুয়েশন, অর্থাৎ ফাংশন বলতে কিন্তু ন্যাচারালি আমরা বুঝি কাজ। তাহলে এই কাজটা এখানে যদি ইকুয়েশন আমরা দেওয়া আছে y ইকুয়াল টু fx, ফাংশন অফ x ইকুয়াল x স্কয়ার প্লাস 2, অর্থাৎ ফাংশনটা ডিপেন্ড করতেছে, ফাংশন অফ x মানে কি, এই কাজটা ডিপেন্ড করতেছে x এর উপরে, এবং x এবং y দুটো ভেরিয়েবল, একটাকে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলি আর একটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলি। তো ডিপেন্ডেন্ট যে অন্যের উপর নির্ভরশীল, তো আমরা দেখছি যে x এর মান যদি চেঞ্জ না হয় তাহলে y এর মান চেঞ্জ হওয়া সম্ভব না। x এর মান যদি আমি অন বলি, এখানে যদি দেখি যে x সমান, আমরা যদি দেখি এখানে
আমরা দেখছি আমরা যদি এখানে x সমান 1 ধরি তাহলে y হয়ে যাচ্ছে 1 + 2 3। যদি x সমান 2 ধরি y হয়ে যাচ্ছে 6। তার মানে কি x এর পরিবর্তনের সাথে সাথে y মানটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে x আমার ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীন চলক, ওয়াইটা হলো কি অধীন চলক, আর এখানে টুটাকে আমরা বলবো কি ইউনিভার্সাল কনস্ট্যান্ট। সুতরাং এটা হলো একটা ফাংশনের উদাহরণ, অর্থাৎ একটা অপেক্ষকের আমরা উদাহরণ দেখলাম। এবার আমরা দেখব জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার। নামের মধ্যেই কিন্তু আমরা বুঝতেছি যে এটা এত সহজ বিষয় নয়, জটিল। জটিল মানেই এটা আমরা কিন্তু সহজে সমাধানযোগ্য নয়। তো জটিল সংখ্যা হলো কি, আমরা যদি এখানে দেখি x + iy, আমরা যদি এখানে দেখি যে x + iy দুটো টার্মে বিভক্ত, এর মধ্যে x কিন্তু রিয়াল নাম্বার, y ও রিয়াল বাস্তব সংখ্যা। কিন্তু আমরা যদি দেখি এর মধ্যে একটা i আছে, এই i এর মানটা √-1, অর্থাৎ -1কে কিন্তু আমরা বর্গমূল করতে পারি না। সেজন্য এই আইটাকে বলা হয় কি ইমাজিনারি নাম্বার। এখন এই আইটার মানটা যার সাথে থাকবে তাকেও কিন্তু সে ইমাজিনারি বানিয়ে ফেলবে। তার মানে এই জন্য এটা হলো কি আমার ইমাজিনারি পার্ট আই, আর এটা হলো কি রিয়াল। আমি যদি এটাকে z দ্বারা প্রকাশ করি, z = x + iy, z সমান কি x + iy, তাহলে এই জেডটাকেই মূলত আমরা বলবো কি জটিল সংখ্যা। এই জেডটাই হলো কি জটিল সংখ্যা, কারণ এটা কিন্তু এককভাবে বাস্তব না, এককভাবে কাল্পনিক না। তাহলে আমরা এখান থেকে কিন্তু একটু ক্লিয়ার হলাম যে আসলে জটিল সংখ্যার মধ্যে দুটো পার্ট থাকবে, একটা রিয়াল পার্ট আর একটা কাল্পনিক পার্ট। এই দুইটা সমন্বয়ে একটা ইকুয়েশন হবে, সেটাকে বলা হবে কি জটিল সংখ্যা। এখন এক্সটা কি একটা ভেরিয়েবল, এক্স এর মানটা কিন্তু ভেরিয়েবল, এটা 0 থেকে শুরু করে যে কোনো সংখ্যাও হতে পারে। যদি আমরা দেখি, আমরা একটু পরে দেখব যে z সমান ধরো আছে কি 0 প্লাস i y, ঠিক আছে, i y। তাহলে এখানে x সমান কত, এটাই x। যদি কখনো দেখি আমার x প্লাস iz আছে, i y আছে, z সমান, তাহলে এটা হতে পারে কি z = 5 প্লাস i y, তাহলে x এর মানটা হবে কত 5। তাহলে আমরা যদি বলি যে রাশির ভিতরে বা যে ফাংশনে, এটাও কিন্তু ফাংশন, z একটা ফাংশন, তার x এবং y ফাংশন। তাহলে আমরা যদি এই আইটা যার সাথে যুক্ত আছে সেই অংশটাকে আমরা বলবো ইমাজিনারি পার্ট, সেই অংশটাকে বলবো কি ইমাজিনারি পার্ট অফ z। আর যেখানে আমার রিয়াল পার্ট আছে, যেমন এখানে আমরা x, এখানে বলেছি 0, এখানে বলেছি 5, এই অংশটা যেটা আই মুক্ত, সেই অংশটাকে আমরা বলবো কি রিয়াল পার্ট অফ z। তাহলে কি আমরা কি বুঝতে পারছি জটিল সংখ্যা কি জিনিস? হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পারছো যে আসলে জটিল সংখ্যা কি? হ্যাঁ, তাহলে শুধু ix যদি আমি বলি সেটাও কিন্তু জটিল হবে না, কারণ এটার মধ্যে কিন্তু রিয়াল পার্টটা নেই। তাহলে আমরা বুঝতে সক্ষম হয়েছি কিনা যে আসলে জটিল সংখ্যাটা কি, কমপ্লেক্স নাম্বারটা কি? আমরা কি এ পর্যন্ত এতটুকু বোঝা আমাদের জন্য কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, আমরা এটাকে নিয়ে আরো। আসসালামু আলাইকুম স্যার, আইএক্স এর বিষয়টা কি আরেকবার বলবেন? আচ্ছা, ix
সরি আমি আবার একটু বুঝতে পারছি, এক্স প্লাস আই ওয়াই, আমি আবার একটু বলছি, এক্স প্লাস আই ওয়াই, এখানে এক্স মানে হলো কি একটা রিয়াল পার্ট, রিয়াল মান, যার মান 1 0 1 2 3 4 5 6 ইত্যাদি হতে পারে। আর আই ওয়াই, ওয়াই মানও কিন্তু আমার 0 1 2 3 4 5 হতে পারে। কিন্তু ওয়াইয়ের সাথে যখন আই এসেছে, ওয়াইয়ের সাথে যখন আই এসেছে, তখন কিন্তু আমার কি হয়েছে, এক্স এর এখানে একটা দুটো অংশে রিয়াল এবং ইমাজিনারি পার্ট মিলে আমার একটা ইকুয়েশন দাঁড়িয়েছে, একটা ফাংশন দাঁড়িয়েছে, যেটাকে আমি কি জেড দ্বারা প্রকাশ করেছি। তাহলে জেড সমান এক্স প্লাস আই ওয়াই, এই টার্মযুক্ত রাশি যেটা আছে, এই ফর্মে যেটা আছে, সেটা কি আমরা একটা জটিল সংখ্যা বলবো। ওকে, এবার ক্লিয়ার? তো আমরা এবার যদি এবার এবার ক্লিয়ার কিনা আমরা একটু দেখি, শিক্ষার্থীরা আমরা একটু এবার ক্লিয়ার করতে পারছি কিনা। এবার এবার শিক্ষার্থীদের মধ্য থেকে যদি কোনো কথা থাকে আমরা আমাদের বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? জি ধন্যবাদ স্যার, ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমরা এই জটিল সংখ্যার প্রয়োজনীয়তাটা কি, জটিল সংখ্যার গুরুত্বটা কোথায়, ইম্পর্টেন্সটা কোথায়, সেটা তোমাদের একটু বুঝতে হবে। এটা কেন আমি এত কষ্ট করে এই কাজটা করব। তো তোমরা দেখবে যে আমরা কিন্তু এটার জটিল এই যারা আমরা ফিজিক্স কিংবা ম্যাথমেটিক্স পড়ে হায়ার স্টাডির দিকে যাব, তখন আমাদের অনেক জটিল জটিল প্রবলেম সলভ করে আমাদের হায়ার স্টাডির মানে ডিগ্রিটা অর্জন করতে হবে। যেমন পিএইচডি করবে কিংবা আরো নানা রকম অ্যানালাইটিক্যাল বিষয় নিয়ে তোমরা গবেষণা করবে, তখন কিন্তু এই টার্মগুলা অনেক সময়ই আমাদের প্রয়োজন হবে। তো সেই ক্ষেত্রগুলোকে যদি আমি বলি, আমরা যে যে ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা এটা আলোচনা করেছি, সেটা হলো কি, একটা আছে কি বিভব তত্ত্বে, এখানে যদি আমরা বলি বিভব তত্ত্বে, প্রতিক্রিয়া তত্ত্বে, অন্তরক অন্তরক সমীকরণের ঘাত শ্রেণী সমাধানে, আর আমরা যদি দেখি যে এখানে নির্দিষ্ট সমাকলনের মান নির্ণয়, কোয়ান্টাম তত্ত্বে এবং সমতা শর্তের স্থিতিশীলতা ইত্যাদি ক্ষেত্রে আমাদের কিন্তু এই জটিল সংখ্যাগুলা প্রয়োজন হয়। এবং এটার আলোকে আমরা অনেক কিছু ক্যালকুলেশন করে আমরা কিন্তু হায়ার স্টাডির দিকে কিংবা অনেক গবেষণা দিয়ে অনেক কিছু আবিষ্কার করার দিকে আমরা এগিয়ে যাই। তো আমরা জটিল সংখ্যা জানার ইম্পর্টেন্সটা আমরা বুঝতে পারছি যে, এবং কোন কোন ক্ষেত্রে জটিল সংখ্যাটা এখন পর্যন্ত ইউজ হয়েছে আমরা সেটার সাথে একটু পরিচিত হলাম। নেক্সট আমরা দেখব কি, যে z ইজ ইকুয়াল টু i 1 মাইনাস i ডিভাইডেড বাই 1 প্লাস i একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা কিন্তু এখন জটিল ফর্মে নেই। কেন? এটার মধ্যে রিয়াল পার্টটা কিন্তু আলাদা নেই, রিয়াল এবং ইমাজিনারি মিক্স হয়ে আছে। এটার সাথেও আমার রিয়াল একটা পার্ট, এটা পার্ট, এটাকে আমরা রেশিও করতে পারছি না। এটা যে ফর্মে আছে এই ফর্মে কিন্তু আমাদের পক্ষে রেশিও করা সম্ভব নয়। অতএব এটা আমি যদি রিয়াল ফর্মে নিতে চাই, তাহলে কোথায় গিয়ে দাঁড়ায় আমরা সেটাকে এখন দেখাবো। আশা করি তোমরা একটু খেয়াল করলে নিজেরাই পারবে। তো সেখানে যদি দেখি 1 মাইনাস আই 1 প্লাস আই, আমরা উভয় পক্ষকে, হর এবং লবকে, হর ও লবকে আমরা কি করব, 1 মাইনাস আই দ্বারা গুণ করলাম। কোথায়? এটা, ঠিক আছে। তাতে কি হবে, উপরে 1 মাইনাস আই হোল স্কয়ার হয়ে গেল, 1 এবং মাইনাস আই হোল স্কয়ার, আর নিচে এ প্লাস বি, এ মাইনাস বি। সুতরাং 1 মাইনাস আই হোল স্কয়ার, আর এটা 1 স্কয়ার মাইনাস আই স্কয়ার। আবার আমরা জানি কি, আই স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1, কারণ আই সমান কি ছিল, রুট ওভার মাইনাস 1। তাহলে আই স্কয়ার ইকুয়াল টু কি মাইনাস 1। তাহলে আমরা যদি এখানে এইটার পরিবর্তে মাইনাস 1 বসাতাম, তাহলে কি হইতো, মাইনাস মাইনাসে প্লাস 1, আর এটাকে যদি এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা ভাঙতাম, তাহলে কি হইতো, 1 মাইনাস 2i প্লাস আই স্কয়ার। তাহলে এই আই স্কয়ারের পরিবর্তে আমরা কি বসাবো, মাইনাস 1 বসালাম। তাহলে 1 যদি কাটা যায় থাকলো কি মাইনাস 2i বাই 2, 2 কাটা গেল, থাকলো i। এখন শুধু আই যদি বলি, আমরা আমাদের জটিল সংখ্যার ফরমেশন অনুযায়ী কিন্তু শুধু আই দিয়ে আমি জটিল সংখ্যা বলতে পারবো না, কারণ এখানে কিন্তু আমার রিয়াল পার্টটা নেই। তাহলে আমি যদি এখন এটাকে ফরমেশন দিতে চাই, যে জেড সমান আমি যদি 0 লিখে দিই, আর প্লাস ইন্টু মাইনাস 1 যদি আমি রাখি ইন্টু আই,
আমি মাইনাসটাকে যদি এখানে দিয়ে দেই তাহলে আমার কি হতে পারে, মাইনাস, তাহলে 0 প্লাস -1 i। তাহলে এটাই হলো কি আমার z ইকুয়াল টু, তাহলে x এর মানটা কত 0 আর y এর মানটা কত -1। তাহলে z ইকুয়াল টু x প্লাস i এর ফরমেশনে আমরা বের করলাম কি z ইকুয়াল টু 0 প্লাস -1 ইনটু i। তাহলে এটাই হলো কি আমার 1 মাইনাস i ডিভাইড বাই 1 প্লাস i এর কি জটিল বা পোলার ফর্ম। যেহেতু এখানে এক্স ওয়াই টার্ম আছে, আমরা পোলার স্থানাঙ্কে সাধারণত জানি এক্স এবং ওয়াই কে ব্যবহার করি। এক্স ওয়াই কে ব্যবহার করে আমরা একটা ইকুয়েশন দাঁড়ালো, সেজন্য আমরা এটাকে আমরা কি বলতে পারবো, জটিল বা পোলার ফর্ম রূপ দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এটা বোঝা গেছে যে আমরা যে কোনো একটা রাশিকে যার মধ্যে আমার কাল্পনিক মান আছে, যে ফর্মে আছে, এটাকে আমি একটা নির্দিষ্ট ফর্মে নিয়ে জটিল আকার আমরা সৃষ্টি করতে পারছি। আমরা এবার আগাই। নেক্সট আমি আরেকটা एग्जांपल তোমাদের দিয়ে দিচ্ছি যে z ইজ ইকুয়াল টু 1 প্লাস 2i ডিভাইড বাই 1 মাইনাস 2i। একই রকম তোমরা দেখতে পাচ্ছ যে আগের মতোই আছে। তাহলে আমি সবসময় চেষ্টা করব কি নিচেরটাকে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলায় ফেলতে। তাহলে এবার নিচেরটাকে যদি আমি a মাইনাস b ফর্মুলায় ফেলি তাহলে কি করতে হবে, 1 প্লাস 2i দ্বারা হর এবং লবকে গুণ করতে হবে আগের মতো। কারণ আমার সবসময় টার্গেট থাকবে নিচের আইটাকে ভেনিশ করা। নিচের আইটা কিভাবে আই স্কয়ার করতে পারি সেজন্য আমি খেয়াল করব। তাহলে কি হচ্ছে 1 প্লাস 2i ইনটু 1, যদি আমরা 1 প্লাস 2i দ্বারা গুণ করি তাহলে নিচে হলো 1 মাইনাস 4i স্কয়ার আর উপরে হলো 1 বাই এটা মিলে হোল স্কয়ার হয়ে গেল। তাহলে 1 মাইনাস 4i স্কয়ার, তাহলে কি দাঁড়ালো 1 প্লাস 4i প্লাস 4i স্কয়ার। তাহলে আমার এখানে কি হলো i স্কয়ার, আবার আমরা বলছি ইকুয়াল টু -1। তাহলে i স্কয়ার ইকুয়াল টু কি হলো -1 হয়ে গেল। তাহলে এখানে আমার -1 এর জন্য হয়ে গেল 5 অর্থাৎ 1 প্লাস 4, আর এখানে হয়ে গেল কি 1 আর এটা হলো -4। হ্যাঁ, তাহলে হয়ে গেল -3। এবার যদি আমি ফ্র্যাকশন করে এখানে দেই 3/5 -3/5 প্লাস 4/5 4/5 i। তাহলে এটা হলো কি রিয়াল পার্ট, এইটা হলো ইমাজিনারি পার্ট। এখন আমি চাচ্ছি কি এই রাশিটা আমি তো এখানে বের করলাম z সমান কি বের করলাম -3/5 প্লাস 4/5i। এখন আমি এটার পরম মানটা বের করতে চাই। তাহলে পরম মান মানে কি, আমরা যেটার মধ্যে কোনো i বা অন্য কোনো প্লাস মাইনাস কোনো সিম্বল থাকবে না। তাহলে আমরা কি করব, সেখানে এই যে z এই চিহ্ন আমরা দুই পাশে চিহ্ন দিলে কি হবে, পরম মান হবে, মডুলাস অফ z। তাহলে সেটা কি হবে, এই রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট, অর্থাৎ আমরা যদি যে কোনো জায়গায় আমরা মোড z দেই তবে কি এখানে √r z হোল স্কয়ার প্লাস i z হোল স্কয়ার। ওকে, তার মানে রিয়েল পার্ট হলো -3/5, তাহলে -3/5 হোল স্কয়ার, আর এখানে ইমাজিনারি পার্ট হলো 4/5। এটাকে বর্গ করে যোগ করলে আমরা কি পাইলাম, +1। তাহলে আমি এই যে টার্মটা নিয়ে আমরা শুরু করেছিলাম সেটার আমার ইকুয়েশন হলো, জটিল রূপটা হলো এটা আর তার পরম মানটা হলো 1। ওকে, আমরা বের করা শিখছি যে আমরা একটু ধাপে ধাপে আগাচ্ছি। আগের বার আমরা কি করেছিলাম, একটা অঙ্কের মধ্যে আমরা জটিল রূপটা দেখেছি। এবার জটিল রূপের সাথে একটু অ্যাডভান্স হয়ে আমরা কি দেখালাম, তার পরম মানটাকে দেখাতে সক্ষম হলাম। শিক্ষার্থীরা বোঝা যাচ্ছে, এটা যেহেতু ম্যাথমেটিক্যাল ফিজিক্স, এই নিয়ম ধরে তোমাদের কিন্তু বইয়ের ভিতরে বিভিন্ন এক্সারসাইজ আগাতে হবে, নিজেদেরকে সলভ করতে হবে। ওকে, এবার যদি আমরা দেখি যে এই শুধু ইন্ডিভিজুয়ালি আমরা এবার আর জটিল কথা না বলে সরাসরি পরম মানে চলে গেলাম। তাহলে মনে রাখতে হবে যে জটিল সংখ্যা সরাসরি পরম মান বললেও কিন্তু আমার জটিল রূপটা প্রয়োজন হবে। আমি কোনো রাশিকে জটিল ফর্মে না এনে পরম মান বের করা যাবে না, কারণ এখানে কি আছে দেখো 1 মাইনাস i ডিভাইড বাই 1 প্লাস i, এটাকে সরাসরি গিয়ে কিন্তু আমি পরম মানে আসতে পারবো না। তাহলে কি করতে হবে আমাকে, আগের বার আমরা দেখেছি যে আমি এটাকে আগে জটিল ফর্মে নেব। তাহলে এখানে 1 উপরে আমি নিচেরটাকে ওবিট করব, তাহলে কি করেছি 1 মাইনাস i দ্বারা কি করেছি এটাকে গুণ করেছি, তাতে গিয়া
আমি আর ইন ডিটেইলস ক্যালকুলেশন করলাম না, কারণ আগের মতোই ছিল, এটা আমরা আগে দেখিয়েছি। এখন এটাকে যদি আমি জেড বলি তাহলে কি হবে, 0 প্লাস -1 ইন্টু আই। তাহলে এখানে যদি দেখি আর জেড ইকুয়াল টু কত, 0 আর আর সরি আই জেড সমান হলো কি -1। তাহলে অতএব আমার এখানে মুড অফ আই অর্থাৎ মুড অফ কি জেড, এখানে যদি আমি এটাকে জেড ধরতাম, হ্যাঁ, তাহলে কি হতো, তাহলে মুড ধরলে কি আসতো, 0 স্কোয়ার, রিয়াল পার্ট 0 স্কোয়ার আর হলো -1 হোল স্কোয়ার ইকুয়াল টু কি হলো, শুধু 1। তাহলে শুধু আমরা এখানে আমি কি বুঝাতে চাইলাম, যে যদি পরম মানও বলে তাহলে আমরা কি করতে হবে, আমাকে জটিল ফর্মে আসতে হবে। জটিল ফর্মে এসেই কিন্তু আমরা কি করতে পারবো, তারপরে রিয়াল পার্ট এবং ইমাজিনারি পার্টকে আমি আলাদা করে তার বর্গ করে যোগ করে বর্গমূল করলে আমরা কি তার পরম মানটা পেয়ে যাব। ওকে, তাহলে আমরা যদি একটু দেখি তোমাদের প্র্যাকটিসের জন্য আমরা হয়তো বলবো এখানে নেক্সট আমরা আসবো আরেকটু অ্যাডভান্স, যে আর্গুমেন্ট কি, অর্থাৎ আমরা যদি দেখি আর্গুমেন্টটা কি, তাহলে সেখানে এক্স অক্ষ বরাবর আমরা রিয়াল পার্ট আর ওয়াই অক্ষ বরাবর যদি ইমাজিনারি পার্টটা দেই তাহলে আমরা এরকম একটা ইকুয়েশন, এরকম একটা চিত্র পাবো। হ্যাঁ, তাহলে আমরা এদিকে এক্স বরাবর কি দিছি, আর জেড রিয়াল পার্ট, আর এইদিকে আমরা দিছি কি ইমাজিনারি পার্ট আই ওয়াই। তাহলে আমরা কি পেয়েছি, মূল বিন্দুগামী একটা সরলরেখা পেয়েছি। তাহলে এখানে কি আছে, এই থিটাটাই হলো কিন্তু আসলে আর্গুমেন্ট। এই থিটাটা মানে কি, আবার ট্যান, আসলে ট্যান থিটা ঢাল, এটাই হলো কি আমার আর্গুমেন্ট। এখন এখানে নরমালি যদি সে এখানে দাঁড়ায় তাহলে ট্যান থিটা, কিন্তু সে যদি একবার ঘুরে এসে এখানে দাঁড়ায় তাহলে কি হবে, 2n পাই প্লাস ট্যান থিটা। ওকে, হ্যাঁ, তাহলে আর্গুমেন্টটা হলো 2n পাই প্লাস ট্যান থিটা। ক্লিয়ার? তাহলে এটাই হলো আর্গুমেন্ট, অর্থাৎ আমি রিয়াল এবং ইমাজিনারি পার্টটাকে নিয়ে একটা গ্রাফ করে আমি যে একটা মূলবিন্দুগামী সরলরেখা পেলাম, সেখানে এই মূলবিন্দুগামী সরলরেখাটা রিয়াল পার্টের সাথে কত কোণ করলো সেই অ্যাঙ্গেলটাই কিন্তু আমার এখানে রিয়াল আর্গুমেন্ট, বা এর বাংলাটা হলো কি অপেক্ষ। ওকে, এবার যদি আমি দেখি তাহলে কি হয়, এখানে নেক্সট আমরা কি করছি, এইখানে একটা জটিল সংখ্যা, আমরা একটা সংখ্যা দিলাম, হ্যাঁ, এটাকে আমরা কি করব, জটিল রাশির পরম মান আর্গুমেন্ট বা অপেক্ষক বের করব। ওকে, তাহলে এখানে যদি দেখি যে আমরা এই রাশিটাকে আমরা z ইকুয়াল টু 2 প্লাস 3i ডিভাইড বাই 1 মাইনাস 4i, আমরা কিন্তু এর আগে এটাকে পরম রূপে জটিল সংখ্যার রূপ আমরা বের করা শিখছি। আমরা একটু সংক্ষেপে চলে যাচ্ছি, যে এটাকে যদি আমরা উপরে কি করেছি সেই একইভাবে আগে জটিল রূপে যদি যাই, পরম চিহ্নটা দিয়ে দিয়ে আমরা আগাচ্ছি এবার, তাহলে আমরা পরম জেড মানে এটার মধ্যে আমি পরম মান বের করবো। এটাকে যদি আমি এখন কি করি, এই যে 1 প্লাস বলেছিলাম, হ্যাঁ, যে নিচের অপোজিট সাইন দিয়ে, নিচের যে দুটো টার্ম থাকবে তার অপোজিট সাইন দিয়ে আমরা উপরে নিচে অর্থাৎ হর এবং লবে কি করব, এটাকে গুণ করব। সেই হিসাবে আমরা উপরে নিচে 1 প্লাস 4i এবং 1 প্লাস 4i দ্বারা গুণ করলাম। এখন উপরে হবে কি, সরাসরি আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2 প্লাস 4i 2 8i, ঠিক আছে, 2 প্লাস 8i, আবার 3 দিয়ে গুণ করলে 3i প্লাস 12i স্কয়ার, এখানে কি হইতো 12i স্কয়ার। তাহলে i স্কয়ারের মান কত, -1। সেজন্য একটু সংক্ষিপ্ত ভাবে আমরা বলছি, যেহেতু আগে আমরা জেনে এসেছি, আগে সিস্টেমগুলো কিন্তু দেখে এসেছি, সুতরাং সিস্টেমগুলো দেখে আসার কারণে আমরা একটু সংক্ষিপ্ত আকারে করার চেষ্টা করছি, একটু আমার আইকিউটাকে বাড়ানোর চেষ্টা করছি। তাহলে এখানে 2 3i আর 3 11i, আর এখানে হলো 12 থেকে 2 গেলে 12 থেকে 2 গেলে -10 ডিভাইড বাই 70। আমি যদি এখন রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্টে নিয়ে যাই তাহলে কত হবে, এখানে 10/17। তাহলে এবার ম্যাগনিটিউড হইলে আমরা এটা কি রিয়াল পার্ট, তাহলে এখানে আর জেড সমান কি হলো -10 ডিভাইডেড বাই
17। আর ইমাজিনারি পার্টটা কত? az ইজ ইকুয়াল টু 11/17। সো আমরা ওই যে আমরা এখানে পরম আমরা কি করছি জেড, হ্যাঁ, তাহলে জেড হলো কি এই ইমাজিনারি এবং রিয়েল পার্টকে যোগ করে কি হলো 121/17। ওকে, 121/17 221/17 যোগ করলে যেটা আসলো। এবার যদি আমরা একটু আর্গুমেন্টের দিকে যাই, এখানে মূলত একটু ভুল হয়ে গেছে, এটা প্লাস হবে, এটা প্লাস। তাহলে tan ইনভার্স 1, কারণ আমরা ছিল কি tan থিটা বের করব, তাই না? আমার আর্গুমেন্ট হলো কিন্তু থিটা, তাহলে থিটা ইকুয়াল কি হলো tan ইনভার্স 1 y/x। তাহলে আর্গুমেন্ট হলো 2n π, এটা হলো মূল আর্গুমেন্ট। কিন্তু আমি যখন এটাকে বিভিন্ন সার্কেলে ঘুরিয়ে আনবো তখন সেজন্য 2n π বলেছি। একটু আগেই দেখেছি যে আমরা যদি এখানে x অক্ষ বলি, এটাকে যদি y অক্ষ বলি, এইদিকে যাবে আমার রিয়েল পার্ট আর জেড, আর এইদিকে যাবে আমার কি i, তার মানে i y ইমাজিনারি পার্টটা। তাহলে আমরা এরকম একটা মূলবিন্দুগামী সরলরেখা পেতাম। আর্গুমেন্টটা হলো কি x অক্ষের সাথে লব্ধিটা যে কোণ উৎপন্ন করে। তাহলে এটা হলো, তাহলে আমরা কি পেলাম এখানে যে এখান থেকে tan 2n π, তার মানে নরমালি যদি এখানে দাঁড়াতো তাহলে থিটা, কিন্তু এটা যদি একাধিকবার একবার ঘুরে আসছে এখানে দাঁড়াতো তাহলে হয়তো 2π প্লাস tan থিটা। 2π প্লাস যদি একবার ঘুরতো, একবার যদি ঘুরতো তখন হয়তো কি 2π প্লাস থিটা। হ্যাঁ, আবার যদি দুইবার ঘুরতো তাহলে কি হইতো 2π ইন্টু 2 প্লাস থিটা, অর্থাৎ কি হইতো 4π প্লাস থিটা। তাহলে একসাথে আমরা এটা সমাধানটা কি হলো 2n π প্লাস থিটা। তাহলে থিটা মানে হলো কি tan ইনভার্স 1 y/x। তাহলে আমার যে অঙ্কটা আমরা একটু আগে যে অঙ্কটা আমরা এখানে দিয়েছিলাম সেটার আর্গুমেন্টটা কত, আর্গুমেন্ট বা অপেক্ষকটা হলো কত আমরা যদি দেখি, তাহলে 2n π tan ইনভার্স 1 y হলো 11/10, আবার 11/17 আর মাইনাস 10/17। আমি যদি মাল্টিপল করি 11/17 ইন্টু উল্টাই দিলে উপরে যাবে 17, নিচে আসবে 10, একটা নেগেটিভ আসে এখানে একটা নেগেটিভ আছে, তাহলে মাইনাস 11/10। তাহলে শিক্ষার্থীরা আমরা কি বুঝতে পারছি যে আর্গুমেন্টটা কি? তাহলে আমরা দেখো একটা জটিল সংখ্যার ভিতরে কিন্তু আমরা অনেকগুলো পার্ট আসলাম। জটিল সংখ্যা কি জানলাম, জটিল সংখ্যার আমরা যে কোনো সংখ্যাকে জটিল সংখ্যায় কিভাবে আমরা রূপান্তর করছি, হ্যাঁ, আবার একটা জটিল সংখ্যার সাথে আমরা তার কিভাবে পরম মান বের করব, পরম মানের পরে আমরা আবার কিভাবে তার আর্গুমেন্টটা বের করব। তাহলে আমরা কিন্তু জটিল সংখ্যার সম্পর্কে বিভিন্ন রকম ধারণা পেলাম। ওকে, ঠিক আছে। তাহলে আমরা যদি জটিল সংখ্যা বুঝতে পারি তাহলে জটিল সংখ্যার পরেই আমরা আসবো কি একটু দেখো, এরপরে আসছে কি আমাদের বিশ্লেষিক ফাংশন বা বিশ্লেষিক অ্যানালাইটিক্যাল ফাংশন, বিশ্লেষিক অপেক্ষক। ঠিক আছে, তাহলে এটা হলো কি আমরা বিশ্লেষিক ফাংশন যদি আমরা এখানে বলি তাহলে দেখবেন নির্দিষ্ট বিন্দুতে অপেক্ষক যদি সংজ্ঞায়িত হয় এবং বিভিন্ন ক্রমের এর যদি বিভিন্ন ক্রমের কি হয়, যদি আমরা বিভিন্ন ক্রমের অবকলন অর্থাৎ ডিফারেন্সিয়েশন করতে পারি তাহলে আমরা কি করতে পারবো, বিশ্লেষী অবকলন করতে পারি, তাহলে এবং ঘাত শ্রেণীর বিভিন্ন সম্ভাবনা নিতে পারি, তাহলে সেখানে কি হবে, এটা অ্যানালাইটিক। অ্যানালাইটিক তো আমি বুঝি, বিশ্লেষিক মানে কি আমি এটাকে অ্যানালাইসিস করব, এটাকে আস্তে আস্তে আমি ভেঙে ভেঙে বিভিন্ন রূপ ধারণ করব। তাহলে যদি কোনো জায়গায় যদি তাকে আমরা কি করতে পারি, ডিফারেন্সিয়েট করতে পারি, তাহলে সেটা হলো কি অ্যানালাইটিক্যাল ফাংশন। আর যদি না পারি তাহলে সেটা কিন্তু অ্যানালাইটিক্যাল হবে না, কারণ সেখানে অসংজ্ঞায়িত। আমরা যদি এখানে দেখি এবং যখন ডিফারেন্সিয়েশন করা যাবে না তখন কিন্তু তার আরেকটা নাম হবে, সেটা কি সিঙ্গুলার বিন্দু। সেটাকে কি বলবো, সিঙ্গুলার বিন্দু। তার মানে কোনো নির্দিষ্ট বিস্তারে প্রতিটি বিন্দুতে যদি অপেক্ষকটা বিশ্লেষিত না হয় তখন সেটার নাম হবে কি সিঙ্গুলার বিন্দু। এখানে দেখানো হয়েছে দেখো y(x) = 1/x। এখন যদি আমি x = 0 লিখি তাহলে y এর মানটা কি হয়ে যায়, হ্যাঁ, কাউন্ট করা যাচ্ছে না। তাহলে কি হচ্ছে আমরা 1/x = 1/0 কি অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। ঠিক আছে, অর্থাৎ যাকে আমরা
কাউন্ট করতে পারি না। তাহলে আমি যদি এই ফর্মের মধ্যে x ইকুয়াল টু 0 বসাই, তাহলে আমার y(x) যে ফাংশনটা আছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আছে, সেটা কিন্তু আর আমার কাউন্টেবল থাকছে না। সে কারণে আমরা এটাকে y একবার ডিফারেন্সিয়েশন, দুইবার ডিফারেন্সিয়েশন করতে পারছি না, কারণ এটা অসংজ্ঞায়িত অবস্থায় থাকে। সে কারণে x ইকুয়াল টু 0 হলে y(x) এর বিশ্লেষিক থাকে না। হ্যাঁ, তাহলে একইভাবে y(x) ইকুয়াল x টু দি পাওয়ার মাইনাস হাফ, যখন এটা আছে, এরকম এক্সাম্পল দিয়ে কিন্তু আমরা এখানে কি করতে পারি, আমরা এরকম জায়গা দিয়ে, এরকম অবস্থা থেকে কিন্তু আমরা অ্যানালাইটিক্যাল ফাংশনকে বলবো। তাহলে কি দাঁড়ালো অ্যানালাইটিক্যাল ফাংশন? যেটাকে আমরা অবকলন করতে পারবো, অন্তরীকরণ করতে পারবো, সেটাই হলো কিন্তু অ্যানালাইটিক্যাল ফাংশন। বিভিন্ন ঘাতে, বিভিন্ন পাওয়ারে আমরা একবার করলাম, দুইবার করলাম, তিনবার করলাম, এরকম যখন আমি এটাকে ডিফারেন্সিয়েট করতে পারবো, তখনই কিন্তু সেটা কি হয়ে যাবে, অ্যানালাইটিক্যাল হয়ে যাবে, বিশ্লেষণিক হয়ে যাবে। আর যখন পারবো না, সেটা অসংজ্ঞায়িত হবে, তখন সেটার কিন্তু আরেকটা নাম হয়ে যাবে সিঙ্গুলার বিন্দু। ওকে, তাহলে এটিকে কি বলা হবে, সিঙ্গুলার বিন্দু। তাহলে আমরা শিক্ষার্থীরা এতক্ষণ কি জানলাম, বিশ্লেষণিক অপেক্ষকটা জানতে পারলাম। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা নেক্সট টাইম যদি দেখি যে বিশ্লেষিক ফাংশন, আবার সংক্ষিপ্ত একটা সংজ্ঞা দিয়েছি, দরকার নেই আমার। তাহলে এটাকে কখন সংজ্ঞা অ্যানালাইটিক্যাল হবে, ওই একই জিনিস, যখন একটি ফাংশন নির্দিষ্ট বিন্দুতে সংজ্ঞায়িত হয় এবং এর বিভিন্ন ক্রমের গুণাঙ্ক থাকে এবং বিভিন্ন পাওয়ারে তাকে বিস্তৃত করা সম্ভব হয়, তখনই সেটা হবে কি, অ্যানালাইটিক্যাল। ওকে, এবার সিঙ্গুলারিটি আমরা একটু আগে বললাম। এখন দেখো, এই অ্যানালাইটিক্যাল ফাংশন সলভ করতে হলে, অ্যানালাইটিক্যাল ফাংশনকে সলভ করতে হলে আমাকে কি লাগবে, কচি-রিমন সমীকরণটা জানতে হবে। কারণ কচি-রিমন সমীকরণের এই শর্ত যদি মেনে চলে, তাহলেই তাকে আমরা কি বলবো, অ্যানালাইটিক্যাল বলবো। তার মানে যদি একটা ফাংশন ইউ এবং ভি এর উপর ডিপেন্ড করে, ইউ এবং ভি, যেখানে ইউটা হলো কি, আসলে আমরা যে জেড ইকুয়াল টু এক্স প্লাস আইওয়াই বলেছিলাম, তখন কি হয়েছিল এখানে, এটা হলো এক্স আর এটা হলো ওয়াই, এটার সাথে আছে কি ইমাজিনারি পার্ট। তার মানে ইউ এবং ভি এর উপর ডিপেন্ড করে যদি আমরা জেড একটা ফাংশনকে ধরতে পারি, তখন এটাকে একবার এক্স এর সাপেক্ষে আমরা ইউ কে ডিফারেন্সিয়েট করলাম, আবার এবং ভি এর সাপেক্ষে, ভি কে আবার কি করলাম, ওয়াই সাপেক্ষে। আবার যদি অপোজিট করি, যে ইউ কে ভি কে এক্স দ্বারা, ইউ কে একবার এক্স দ্বারা করেছি, ভি কে এক্স দ্বারা করেছি, আবার ভি কে ইউ ওয়াই দ্বারা করেছি, আমি ইউ কে ওয়াই দ্বারা করেছি। তার মানে ইউ এবং ভি উভয়কে যখন আমরা এক্স এবং ওয়াই রূপে ডিফারেন্সিয়েট করতে পারার পরে, এটা এই মানগুলো একবার পজিটিভ হবে, একবার নেগেটিভ হবে। ডিইউ বাই ডিএক্স ইকুয়াল টু ডিভি বাই ডিওয়াই। এটাকে যদি আমি এখন ফরম্যাটটা এক্স এবং ওয়াই সাপেক্ষে, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, সেটাকে যদি আমি চেঞ্জ করে দিতে পারি, তাহলে কি হবে, এখানে একটা মাইনাস চলে আসবে। এই কন্ডিশনটা মানলে হবে কি, কচি-রিমন সমীকরণ। আমরা এবার অ্যানালাইটিক্যাল ফাংশনটাকে যদি আমি প্রুভ করতে চাই, একটু দেখি যে এই দুইটা রূপ আমরা বলছি কি সংক্ষিপ্তভাবে, যে কচি-রিমন সমীকরণ এই দুটো ফাংশনই আমার এখানে একটিভ থাকবে, এটা কি শর্ত হিসেবে আমরা নেব। আমরা এবার একটা অঙ্ক দেখব। তাহলে এফ জেড ইজ ইকুয়াল টু, আমরা একটা প্রয়োগ দেখবো, এফ জেড ইকুয়াল টু কি আছে, cos 2z। তাহলে যদি হয়, এটাকে যদি ইউ প্লাস আই বি আকারে ধরি, এটা এফ জেড ইকুয়াল টু cos z। আবার এফ জেড ইকুয়াল টু আমরা জানাইছি এক্স ইউ প্লাস আই ভি। তার মানে এক্স প্লাস আই এর সাথে কম্পেয়ার করে আমরা যদি বলি, তাহলে ইউ প্লাস আই ভি, আমি এই জেড এর মানটা যেখানে জেড ছিল সেখানে 2 ইন্টু এক্স প্লাস আই ওয়াই বসিয়ে দিলাম। এবার cos a প্লাস বি ফর্মুলা লিখলে কি হবে, cos a cos b মাইনাস sin a sin b। তাহলে ইউ প্লাস আই বি, এখানে যদি আমরা বলি যে এখানে এই ইমাজিনারি পার্টটাকে আমরা যদি বলি 2i, আইটাকে এইচ হিসাবে বলি, যেটাকে আমরা এখানে একটা এইচ নিয়ে আসি, তার মানে এটা ইমাজিনারি পার্ট হিসাবে যদি আমরা বলি, তাহলে আমরা এখানে যদি আসি, তাহলে আমরা কি পাইলাম, এখানে এখানে ইউ আর ভি এর মানটা বলা আছে, এখানে একটু উজ্জ্বল আছে। তাহলে ডিউ একবার ডিফারেন্সিয়েট করলে আমরা এটা পাবো, আবার ডিউ বাই ডি ওয়াই করলে এটা ওয়াই, এটা হলো কি ওয়াই দিয়ে ডিফারেন্সিয়েট করলে 2 cos 2x, আর সাইন এইচ তো আমার ওই যাই আমার ইমাজিনারি পার্ট হিসাবে আছে। তাহলে এখানেও আমরা দেখছি কি, যে আমরা যদি অ্যাঙ্গেল কোণাকুণি চিন্তা করি, ডিউ বাই ডিএক্স ডিভি বাই ডিওয়াই, আবার ডি ইউ বাই ডিওয়াই ডিভি বাই ডিএক্স, তাহলে এরা কি পরস্পর যদি সমান হয়ে গেলে, তখন আমরা বলবো যে cos 2z কে আমরা কি বলবো, অপেক্ষকটাকে কচি-রিমন সমীকরণটাকে মেনে চলছে।
তখন আমরা সেটাকে বলবো অ্যানালাইটিক্যাল। তখন আমরা তাকে কি বলবো, এই টার্মটা কি হবে, তখন সেটা অ্যানালাইটিক্যাল হবে। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা আসলে অ্যানালাইটিক্যাল ফাংশনের কিছু প্রয়োগ, আর একটা সমীকরণ আমরা আছে, তোমরা হোমওয়ার্ক করবে, এর উপরে কিন্তু তোমরা তোমাদের বিষয়গুলা এগিয়ে নিয়ে যাবে। তাহলে আমরা যদি এট এ গ্লান্স যদি চিন্তা করি, আজকের আমরা যতটুকু পড়তে পেরেছি, আমরা যতটুকু ক্লাসটা নিতে পেরেছি, সেখানে কি হলো যে আমরা এখানে আমরা আমাদের সিলেবাসটা দেখেছি, ম্যাথমেটিক্যাল ফিজিক্সটা জেনেছি, এর আজকে যে আমরা ফার্স্ট পার্টের উপরে আমরা ফাংশনটা কি দেখেছি, জটিল সংখ্যাটা জেনেছি, জটিল সংখ্যার বিভিন্ন ধরনটা দেখেছি। এরপরে আমরা অ্যানালিটিক্যাল ফাংশন দেখেছি, আমরা এর বিভিন্ন অংশগুলোকে আমরা ভিন্ন ভিন্ন ভাবে জানার চেষ্টা করেছি। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে আজকের আমাদের হয়তো সময় সীমাবদ্ধতা আছে, আজকের ক্লাসটা আমরা হয়তো আর অগ্রসর হওয়া সম্ভব না, সুতরাং আমরা কি করব, এখানে শেষ করে দেব। ওকে, ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। ঠিক না?